আসসালামু আলাইকুম, আমি আহমদ শুভ এনআইটির জব প্লেসমেন্ট সেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি টেক ইঞ্জিনিয়ারিংয়ে। এই প্রতিষ্ঠানে এনআইটির একজন অ্যালামনের সাথে কথা বলতে এসেছি, যিনি বর্তমানে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তার কাছ থেকেই আমরা তার শিক্ষাজীবন এবং বর্তমান কর্মজীবনের কিছু গল্প শুনবো এবং শুরু করার আগে চলুন তার মুখেই আমরা তার কাছে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি নিজেকে একটু পরিচয় করে দিতেন। যে আমার নাম মোহাম্মদ ইমরান নেওয়াজ। আমি বর্তমানে টেক ইঞ্জিনিয়ারিংয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আপনার কলেজ লাইফে বা এনআইটিতে সেই জিনিসগুলো বর্তমান কাজের প্রেক্ষাপটে আপনার প্রফেশনাল লাইফে কতটুকু প্রভাব রাখতেছে? আমি এনআইটি থেকে পাশ করেছি সিভিল টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে। বর্তমানে প্রফেশনাল আছি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। ডিপ্লোমা অধ্যয়নকালীন যে পড়াগুলো আমরা শিখেছি এবং পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিল যেগুলো নিয়েছি, এগুলো আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কর্মজীবনে অনেক ভালো একটা প্রভাব রাখে। কারণ এই শিক্ষার মাধ্যমে আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে আমাদের এগোতে হবে, কোন কাজ কীভাবে করতে হবে, আমাদের সিভিল টেকনিক্সগুলো কীভাবে ইউজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এগুলো আসলে আমরা ব্রডলি শিখেছি। আমাদের এনআইটি টিচাররা খুবই হেল্পফুল ছিল, ফ্রেন্ডলি ছিল। বর্তমান যে সময়, বর্তমান যে যুগ, যেটা হচ্ছে প্রযুক্তির যুগ, আর এই প্রযুক্তির যুগে এসে বা শিল্পায়নের যুগে বলা হয়ে থাকে, এই যুগে আসলে কারিগরি শিক্ষায় দক্ষতা সম্পন্ন মানুষের চাহিদাটা আসলে কেমন? একজন টেকনিক্যাল স্কিল একজন পার্সন যতটুক অ্যাপ্লাই করতে পারে, যেটুক এগোতে পারে, এর বাইরে আসলে নন টেকনিক পার্সন অতটুকু আমার মতে এগুলো খুব কষ্টকর হয়ে যায়। আর বর্তমান তথ্য প্রযুক্তির যুগে টেকনিক্যাল স্কিল থাকা একদমই ম্যান্ডেটরি, অবশ্যক। আচ্ছা, এটা ছাড়া আসলে এগোনো সম্ভব না। টেকনিক্যাল স্কিল যার যত বেশি, সে ততটুকু স্কিল এবং তার ইমপ্রুভমেন্ট ততটুকু অনেক হায়ার হয় আস্তে আস্তে। তার স্যালারি রেঞ্জ বলেন, তার ফিউচার লাইফ, তার ফিউচার গোল, সব কিছুতে সে যথেষ্ট পরিমাণে এগোতে পারে। বর্তমান সময়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে বা ভবিষ্যতে যারা করবে, অথবা এই পলিটেকনিকের যে ফিল্ড আছে, এই ফিল্ডের তুলনায় এই সমস্ত স্টুডেন্ট যারা এখন পাস করবে, তাদের আসলে জব সিকিউরিটিটা কেমন? যেমন তারা পড়াশোনা শেষ করার পর তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন, তারপর তাদের বিভিন্ন জায়গায় কী ধরনের পোস্টে তারা চাকরি করতে পারে, অথবা তাদের পদোন্নয়ন কতটুকু দ্রুততার সাথে হতে পারে, তাদের স্যালারি রেঞ্জ কেমন হতে পারে, এই জিনিসটা আসলে স্যার আমাদেরকে একটু জানাবেন। আসলে আউট অফ দ্য বক্স যদি আমরা চিন্তা করি, আপনাকে সত্য মিথ্যা যাচাই করার জন্য প্র্যাকটিক্যালি যেতে হবে। তো আমি যদি ঘরে বসে চিন্তা করি না আমার বেতন কম হবে, আমি কি করবো না করবো, একটা ফ্রাস্ট্রেশনে থাকে, সেক্ষেত্রে আসলে কিন্তু কাজ এগোবে না। তো আপনাকে সবসময় প্র্যাকটিক্যালি গিয়ে দেখতে হবে, আপনাকে জবে ঢুকতে হবে। জবে ঢোকার পর আপনি বুঝতে পারবেন আপনার স্যালারি কীরকম আসছে। আর এই সব কিছু ডিপেন্ড করে আপনার ডিপ্লোমা লাইফে আপনি কতটুকু স্কিল ডেভেলপ করতে পারছেন। পড়াশোনার টাইমটা আসলে কিভাবে আপনি স্পেন্ড করছেন? পড়াশোনায় করছেন নাকি আড্ডা দিচ্ছেন নাকি নিজের মতো করে সময় কাটাচ্ছেন? এখন আপনি যতটুক স্কিল ডেভেলপ করতে পারবেন, আপনি ওটুক ফিউচারে গিয়ে আপনার ওটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ওইটা হচ্ছে মেইন। এনআইটি আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে বা আপনাদের ব্যাচে আছে, এটা আসলে কিরকম হেল্প করতে পারে? আপনাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের থ্রুতে বা যে কোনোভাবে আপনাদেরকে আসলে আদৌ কোনো হেল্প করতে পারে কিনা, বা কোনো ধরনের কোনো আপনাকে কোনো রাস্তা দেখাতে হেল্প করে কিনা, যে আচ্ছা ঠিক আছে তুমি ওইদিকে গেলে হয়তো বা তোমার জন্য ভালো হবে, তোমাদের কাছে এই জায়গায় সুযোগ আছে। তো এই জিনিসটা আসলে চর্চা আছে কিনা এনআইটির মধ্যে? না, ওটা আমাদের সময় অতটা একটু কম ছিল, কিন্তু ডে বাই ডে এটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ধরেন আমাদের সময়, আমাদের ইন্টার্নশিপের সময় আমাদের যিনি ডিপার্টমেন্ট হেড ছিলেন, উনি আমাদেরকে ফলো আপ দিয়ে দিয়েছেন যে আপনারা কোথায় কোথায় যাবেন একটা রেডি করেন, যদি নিজেরা না পারেন সেক্ষেত্রে আমাদেরকে বলেন, আমরা আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। তো ইন্টার্নশিপ থেকে শুরু করে জব প্লেসমেন্টও ওনারা যথেষ্ট হেল্পফুল ছিল। আমাদের সিনিয়র বড় ভাইরা ছিল। সিনিয়র বড় ভাই বলতে আসলে আমরা ছিলাম সেকেন্ড বেচ, আমাদের এক বেচ আগে এক সিনিয়ররা ছিল। তো ওনারা যথেষ্ট হেল্প করতো যে কোথাও যদি জব না পাও তাহলে আমাদেরকে বলিও, আমরা যথেষ্ট হেল্প করব এবং চেষ্টা করবো তোমাদের জব প্লেসমেন্টটা ঠিক রাখার জন্য। এখন যারা পড়াশোনা করছে এনআইটিতে হোক বা যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে হোক, তাদের আসলে এই মুহূর্তে কী করা উচিত? তাদের এখন যারা ধরেন আপনি একজন এনআইটি শিক্ষক, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিভাবে বলবেন যে তাদের কি করা উচিত এই পড়াশোনা করা অবস্থায়, আসলে কি করা উচিত? আসলে আমি বলবো পড়াশোনা অবস্থায়, ধরেন আমি আমারটা বলি, আমি
আমার যখন ইন্টার্নশিপ ছিল, ইন্টার্নশিপের আগে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের একটা মূল জিনিস হচ্ছে অটোকেড জি সফটওয়্যার। এই সফটওয়্যার কাজটা জানলে আপনি ড্রয়িং করতে পারবেন, বুঝতে পারবেন এবং মিস্ত্রিদেরকে তারপর সাইডে গিয়ে বোঝাতে পারবেন। তো আমি তখন ইন্টার্নশিপের আগেই ওই অটোকেড কোর্সটা করে ফেলেছি, কারণ এটা আমার লাগবে। জি তো এটা চিন্তা করতে হবে যে আমার প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে, জব লাইফে গিয়ে আমার কোন কোন কাজটা ইম্পর্ট্যান্ট বেশি। ওটা যদি সফটওয়্যার ভিত্তিক হয়, ওটা যদি যে কোনো কিছু হয়, আমি আগে যদি গেইন করতে পারি, এটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো এটাই আমি বলবো যে কি আপনার জব রিলেটেড, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, কম্পিউটার হোক, যেটাই হোক, আপনার জব রিলেটেড যে কাজগুলো ইম্পর্টেন্ট বেশি, যেটা হচ্ছে জানলে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট, যেটা আপনি আগে চেষ্টা করবেন শিখে ফেলার জন্য, যেটা আপনার ফিউচারে গিয়ে অনেক কাজে দিবে। বর্তমানে যারা এখনো শুরু করেনি, পড়াশোনা মানে মাত্র এসএসসি পাস করছে কিন্তু এখনো ডিপ্লোমাতে আসে না বা কোনো জায়গায় এখনো ভর্তি হয়নি, বা ভর্তি হওয়া শুরু হয়েছে মেবি কিছুদিন যাবত, তো ওই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার আসলে উপদেশ কী হবে? তাদের কি ডিপ্লোমাতে আসা উচিত নাকি জেনারেল লাইনে পড়ে থাকা উচিত? আচ্ছা, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা হোল্ডার। আমি অবশ্যই বলবো যে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আস্তে আস্তে আমাদের পুরো পৃথিবীটা কিন্তু টেকনিক্যালি এগোচ্ছে। হ্যাঁ, বর্তমানে একটা বিপ্লব মানে শুরু হচ্ছে, ফিফথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা চলতেছে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কারিগরি শিক্ষা আপনার জানা দরকার, আপনার জানা উচিত। তো জেনারেল লাইন তো আমি কাউকে ছোট করতে রাজি না, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা যার যার পটেনশিয়াল আছে, হ্যাঁ পারফেক্ট আছে। কিন্তু আমি চিন্তা করবো কি একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি মানুষের, তার মানে সুযোগ অনেক, তার পৃথিবীটা অনেক বড়, সে অনেক দূর এগোতে পারবে, অনেক দূর যেতেও পারবে, অনেক দূর এগোতে পারবে এবং অনেক কিছু গেইনও করতে পারবে। তো সেই হিসাবে একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তির তার পরিসরটাও বড়। হ্যাঁ, তো সেক্ষেত্রে চিন্তা করবো কি একজন মানে কারিগরি শিক্ষা অবশ্যই শিক্ষিত হওয়া বেশি জরুরি, অতীব জরুরি। আপনি যদি এই লাইনে চলে আসতে পারেন, আপনার ফিউচার অনেক ব্রাইট। মানে আপনি ওদেরকে উৎসাহিত করছেন তাহলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি, এটা দিয়ে মানে না বলার কিছু নাই, আমি ডেফিনেটলি। জি। আচ্ছা স্যার, আপনি যখন এনআইটিতে পড়াশোনা করতেন তখন কি কোনো শিক্ষক বা কোনো এমন বিখ্যাত ব্যক্তি আছে যাকে আপনি আসলে ফলো করতেন, যে আমি ওই ব্যক্তির মতো হতে চাই আপনার ক্যারিয়ারে? আসলে সব শিক্ষকই আমার মানে শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তো বিশেষ করে আমার তো আসলে শিক্ষক হওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না। আমার টেন্ডেন্সি ছিল আমি প্র্যাকটিক্যালি গিয়ে অফিসে জব করব অথবা বিজনেস এক্সপ্যান্ড করব। তো মানে কয়েকজন টিচার নাম না বললে নয়, আমাদের তখন কামাল স্যার ছিলেন, উনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছিলেন। আমাদের ইলেকট্রিক্যাল যে সাবজেক্টগুলো ছিল ম্যান্ডেটরি উনি নিতেন। তারপর ইখতিয়ার স্যার ছিলেন, তারপর রাজেশ স্যার ছিলেন, তারপর আমাদের চেয়ারম্যান স্যার ছিলেন আহসান হাবিব স্যার। উনি যথেষ্ট আমাদেরকে উৎসাহ দিত, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টে আমাদের মানে যাওয়ার জন্য ফোর্স করতো যে না এটা যাও। এবং 2012 সালে যে স্কিল কম্পিটিশন হয়েছিল ব্রিটিশ কাউন্সিলের, উনি অনেকটা জোর, তখন আমরা নতুন, আমরা অত কিছু বুঝতাম না, জানতাম না, জোর করে বলছে না তোমরা যাও, তোমরা গিয়ে চেষ্টা করো। হ্যাঁ, তো আমরা চট্টগ্রাম বিভাগীয় মধ্যে আপনার চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু ঢাকায় গিয়ে চ্যাম্পিয়ন হতে পারিনি, থার্ড হয়েছিলাম। তো আসলে আমাদের চেয়ারম্যান স্যার যথেষ্ট চেষ্টা করেন বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টে, বিভিন্ন স্কিল ওয়ার্কে মানে ইনভলভ করার জন্য আমাদেরকে। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এবং শেষ পর্যায়ে আসার আগে হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা আছে, জেনারেল হোক বা পলিটেকনিক হোক, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? আসলে আমার মেসেজ থাকবে হচ্ছে আপনাকে মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু খুব কঠিন। আপনি যদি চিন্তা করেন কঠিন তাহলে কঠিন, আপনি যদি চিন্তা করেন সোজা তাহলে সোজা। আপনাকে চিন্তা করতে হবে আগে থেকে, আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আপনি যদি বলেন না আমি ঘরের এক কোনায় বসে না অনেক কঠিন, আমি পারবো না মনে হয়, আপনার ভেতরে ভয়টা কাটাতে হবে। আপনি না পারেন সমস্যা না, আপনার শেখার আগ্রহ থাকতে হবে। সিনিয়ররা আছে, তারপর টিচাররা আছে, আপনি চেষ্টা করতে হবে না আমি এটা পারি না, আমাকে শিখিয়ে দেন। আপনি যদি চিন্তা করেন না আমি পারি না, আমি যাব না, আমি করব না, আপনি ভয়ে চুপ থাকলেন, হবে না। আপনাকে কথা বলতে জানতে হবে, কথা বলা শিখতে হবে, প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে, তাহলে আপনি অনেক ভালো কিছু গেইন করতে পারবেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আসলে বিদায় নেওয়ার সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।